বন্ধুরা, জিও অ্যান্ড এবিএস চ্যানেলে সকলকে স্বাগত। গতকালের যে ভিডিও সেটা ব্যাখ্যা করা হয়েছিল বায়ুমণ্ডলের যে বিভিন্ন উপাদান, সেই উপাদানগুলি। আজ ব্যাখ্যা করা হবে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানগুলির গুরুত্ব। সেই উপাদানগুলির গুরুত্ব বোঝাতে গিয়ে আমরা যে জিনিসগুলো বলবো বা আলোচনা করবো সেটা হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান মূলত তিনটি: গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প, ধূলিকণা। এই গ্যাসীয় উপাদান আবার তিনটি ভাগে বিভক্ত, যথাক্রমে স্থায়ী গ্যাসীয় উপাদান, গৌণ যে গ্যাসীয় উপাদান, এছাড়া যে হাইলি ভেরিয়েবল কনস্টিটুয়েন্ট, এইগুলো। এবারে স্থায়ী গ্যাসীয় উপাদানের মধ্যে ছিল কি কি? নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড। এর মধ্যে এই সমস্ত গ্যাসগুলি হচ্ছে স্থায়ী, এবং গৌণ গ্যাসগুলি হলো নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন, হাইড্রোজেন, মিথেন, নাইট্রাস অক্সাইড, রেডন। আর হাইলি ভেরিয়েবল ওজোন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড। এবার এই সমস্ত গ্যাসীয় উপাদানগুলির যে গুরুত্ব, তার মধ্যে মুখ্য গ্যাসগুলির গুরুত্ব আলোচনা করি। প্রথম যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে নাইট্রোজেন গ্যাস। এই নাইট্রোজেন গ্যাসের গুরুত্ব আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা পাবো এরকম: সমস্ত বাস্তুতন্ত্রের পুষ্টির পরোক্ষ আধার হলো নাইট্রোজেন। কারণ বায়ুমণ্ডলে উপস্থিত নাইট্রোজেন গ্যাস থেকে পরিবেশে যে নাইট্রোজেন সংগ্রহকারী উদ্ভিদ রয়েছে সেইগুলো সরাসরি পরিবেশ থেকে নাইট্রোজেন সংগ্রহ করে। মাটির উর্বরতা শক্তিতে বৃদ্ধিতেও এটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ব্যাকটেরিয়া ও জীবাণু সম্প্রদায়ের পুষ্টি সরবরাহ করে। পরিবেশে উপস্থিত যে সমস্ত ব্যাকটেরিয়া রয়েছে এবং জীবাণু রয়েছে তাদের পুষ্টির যে উৎস সেটা মূলত নাইট্রোজেনই মূল আধার। সমস্ত নাইট্রোজেন যৌগ গঠন করতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন অবশ্যই প্রয়োজন। উদ্ভিদ কোষের দৃঢ়তা বৃদ্ধিতেও আবার নাইট্রোজেন প্রয়োজন। অর্থাৎ উদ্ভিদ কোষের যে দৃঢ়তা, তার যে সফলতা বা শক্ততা বৃদ্ধি করতে নাইট্রোজেন প্রয়োজন। নাইট্রোজেন রচিত সার বর্তমান যুগে বিভিন্ন রাসায়নিক ফ্যাক্টরিতে যে সার তৈরি করা হয় তা মূলত নাইট্রোজেন পরিবেশ থেকে নেওয়া হয়। তারপরে যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে অক্সিজেন, সংকেত O2। এই অক্সিজেনের গুরুত্ব কি? অক্সিজেনের গুরুত্ব হলো প্রাণীর শ্বাসকার্য চালানোর জন্য মুখ্য উপাদান হচ্ছে অক্সিজেন। এই অক্সিজেন পরিবেশ থেকে প্রাণীর ফুল গ্রহণ করে। আবার উদ্ভিদের শ্বসন কার্য চালাতে অক্সিজেনের প্রয়োজন হয়। চারণ বিজারণ প্রক্রিয়া, সেটা কি? শিলা স্তরের মধ্যে খনিজের বিকারণ বা খনিজ স্তরের যে শিলা স্তরে ক্রমাগত খনিজগুলোর যে বিকিরণ হয় বা বিক্রিয়া ঘটে, আবহবিকারের যে প্রক্রিয়াগুলো চলে, সেগুলোর মূলত এই অক্সিজেন বিশেষ ভূমিকা রাখে। আবার অক্সাইড প্রস্তুতিতেও অক্সিজেন দরকার হয়, অক্সাইড প্রস্তুতি। তারপরে রয়েছে যে আমরা জানি মহাকাশে যে সমস্ত রকেট প্রেরণ করা হয়, সেই সমস্ত রকেটগুলোর যে জ্বালানি, সেই ক্ষেত্রে অক্সিজেন প্রয়োজন। অক্সি হাইড্রোজেন ও অক্সি অ্যাসিটিলিন শিখা পদ্ধতিতেও অক্সিজেন কাজে লাগে। যে অ্যাসিটিলিনের যে শিখা তৈরি হয়, সেই শিখা তৈরি করতেও অক্সিজেন লাগে। এটা হচ্ছে মূল বিষয়। আর বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষা করতে অক্সিজেন লাগে। কেন ভারসাম্য করতে অক্সিজেন লাগে? কারণ অক্সিজেনের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে বায়ুমণ্ডলের সমস্যা হবে, আবার যদি কমে যায় তাহলে সমস্যা হবে। সুতরাং অক্সিজেনের গুরুত্ব বায়ুমণ্ডলে একটা অপরিসীম রয়েছে। তারপরে যে উপাদানটি রয়েছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সংকেত CO2, এর পরিমাণ 0.03%। এবার এই কার্বন ডাইঅক্সাইডের গুরুত্ব আমরা আসি। উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া কার্যকারী করার জন্য মুখ্য উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এরপরে আগুন নেভাতে ব্যবহৃত হয়। বিভিন্ন স্থানে যদি আগুন লেগে যায়, সেই আগুনটাকে নেভাতে কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়। বায়ুমণ্ডলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। বায়ুমণ্ডলের যে অক্সিজেনের আমরা গ্রহণ করি, প্রাণীকুলরা কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। এর ফলে ওই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে উদ্ভিদ। সুতরাং এই চক্রাকার পদ্ধতির মাধ্যমে একটা জৈব ভূরাসায়নিক চক্র নিয়ন্ত্রণ করে বা বজায় রাখে এই কার্বন ডাইঅক্সাইড। জীবাশ্ম জ্বালানির সৃষ্টিতে কার্বন ডাইঅক্সাইড দরকার হয়, কারণ জীবাশ্ম জ্বালানি সৃষ্টির সময় কার্বন পরিমাণটা জীবাশ্ম জ্বালানির মধ্যে সীমাবদ্ধ থাকে। বায়ুমণ্ডলের প্রধান তাপ শোষক গ্যাসও এই কার্বন ডাইঅক্সাইড। সূর্য থেকে আগত শক্তি যা বায়ুমণ্ডলে উপস্থিত ধূলিকণা এবং অন্যান্য গ্যাসীয় উপাদান, তার মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড, সেটি সাধারণত সূর্য থেকে আগত শক্তিকেই শোষণ করে নেয় এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে
ছাড়িয়ে দেয় বা নিয়ন্ত্রণ করে। শুষ্ক বরফ তৈরিতেও কার্বন ডাইঅক্সাইডের প্রয়োজন হয়। কার্বন ডাইঅক্সাইড গেল। এরপরে যে উপাদান সেটি হলো ওজোন। আমরা জানি বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারের ওজোন স্তরের একটা স্তর রয়েছে। এই ওজোন স্তরের ওজোন গ্যাস একটা বড় ভূমিকা রাখে। এবার এই ওজোন গ্যাসের যে গুরুত্ব সেটি হলো পৃথিবীতে সূর্য থেকে আগত আল্ট্রাভায়োলেট যে রে, অতীব যে নীলাভ যে সবুজ রং বা নীলাভ যে রং, সেই রংটি চলে আসে বেগুনি যে রংটি, সেই এক্স রে এবং আল্ট্রাভায়োলেট রে সেটাকে শোষণ করে নেয় এবং পৃথিবীতে আসতে দেয়, যার কারণে পৃথিবীর জীবকুলের ত্বকের যে সমস্যাগুলো থাকে সেগুলোকে দূরে ওঠে। এছাড়া জীবকুলের অস্তিত্বকে বজায় রাখা এবং জীববৈচিত্র্যের ভারসাম্য বজায় রাখতেও এই ওজোন গ্যাসের একটা বড় ভূমিকা থাকে। তারপরে যে উপাদানটি আসবো সেটি হলো জলীয় বাষ্পের গুরুত্ব। জলীয় বাষ্প একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটি বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। পাশাপাশি এই জলীয় বাষ্প পৃথিবীর নিম্ন স্তরের যে বায়ুমণ্ডলীয় গোলযোগ তৈরি হয় সেগুলো তৈরিতেও এর একটা মুখ্য ভূমিকা থাকে। সেদিক থেকে তাপ বিকিরণে বাধা দেয়। পৃথিবী থেকে যে তাপ ফিরে যায় সেটাকে বাধা দেয়, সুতরাং পৃথিবীর তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে। সৌরতাপ শোষণ করে। সৌরতাপ যে কার্যকারী সৌরশক্তি পৃথিবীতে আসে সেটাকে নিয়ন্ত্রণ করে এই যে জলীয় বাষ্প এটি। এছাড়া মেঘ, কুয়াশা ইত্যাদি ঘূর্ণিভবনের সৃষ্টিতেও জলীয় বাষ্প ভূমিকা থাকে। বর্ণালী সৃষ্টিতে সাহায্য করে। সব থেকে বড় বিষয় বর্ণালী সৃষ্টি, যেটা হচ্ছে সূর্য থেকে আগত রশ্মি পৃথিবীতে আসার পর সেটি আবার রিফ্লেক্ট হয়ে যায়। রিফ্লেক্ট হয়ে গেলে ওই বায়ুমণ্ডলের জলীয় বাষ্প সেগুলোকে বর্ণালী সৃষ্টিতে সাহায্য করে। এরপরে চলে আসবো ধূলিকণা বা কঠিন উপাদান। কঠিন উপাদান কিভাবে রাখে? এই কঠিন উপাদানের ভাগগুলো আগে জানতে হবে। সেগুলো হলো অতি ক্ষুদ্র লবণ কণা, তারপরে সূক্ষ্ম বালুকণা, এবং অবশেষে কয়লার গুঁড়ো বা ধোঁয়া। কয়লার গুঁড়ো বা ধোঁয়া, এই যে তিনটে ভাগ করা হলো, অতি ক্ষুদ্র লবণ কণা, সূক্ষ্ম বালুকণা, কয়লার গুঁড়ো, এই সমস্ত ধূলিকণা বা কঠিন উপাদানগুলি বায়ুমণ্ডলে ভাসমান জলীয় বাষ্পের উপর নির্ভরশীল বা জলীয় বাষ্পকে ভর করে। জলীয় বাষ্প এগুলোর উপর ভর করে ঘুরে বেড়ায় এবং পরবর্তীতে দেখা যায় যে এগুলো মেঘ, কুয়াশা, ঘূর্ণিভবন সৃষ্টিতে এবং অ্যারোসলে সৃষ্টিতে কার্যকরী ভূমিকা রাখে। তার পাশাপাশি এগুলো মেঘ সৃষ্টিতে সাহায্য করে এবং মেঘ পরবর্তীতে ঘনীভূত হয়ে বৃষ্টিপাতে সাহায্য করে। বায়ুমণ্ডলের উত্তাপে সাহায্য করে, দৃশ্যমানতা সৃষ্টিতে সাহায্য করে। পাশাপাশি ভূপৃষ্ঠের তাপ পুনর্নবীকরণ করতেও এটি একটা মুখ্য ভূমিকা রাখে, এই জলীয়কণা এবং কঠিন উপাদান। সুতরাং অতি ক্ষুদ্র লবণ কণা, সূক্ষ্ম বালুকণা, কয়লার যে গুঁড়ো, এই অংশগুলো বিশেষ করে বায়ুমণ্ডলের একটা মুখ্য ভূমিকা রাখছে জলীয় বাষ্প উপর নির্ভরশীল হয়ে জলীয় বাষ্পকে ঘনীভূত করে বৃষ্টিপাত রূপান্তর করে। সুতরাং আমরা দেখলাম যে জলীয় বাষ্প এবং ধূলিকণা একে অপরের উপর নির্ভরশীল হয়ে যথাক্রমে বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ উপাদান রূপে ভূমিকা রাখে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে।